বুঝি খেজুরের রসও আছে। চলো না মা, আমরা খেজুরের রস খেয়ে আসি। এই শীতের সময় খেজুরের রস খেতে খুব মজা লাগবে। আচ্ছা ঠিক আছে রে মা, চল। এরপর পরি তার ছানাকে নিয়ে খেজুর গাছের কাছে আসে এবং দুজনে দুই হাঁড়ি থেকে রস খেতে থাকে। রসগুলো এত মিষ্টি যে রস খেয়ে আমার মন ভরে গেল। হ্যাঁ রে মা, রসগুলো খুব মিষ্টি, কিন্তু কার খেজুরের রস, ওগুলো খেয়ে তো আমরা ভুল করলাম। মালিককে একবার বলা উচিত ছিল, কিন্তু এখন তো রসের মালিককে খোঁজার মতো সময় নেই, তাই এখানেই মালিকের উপহারটা দিয়ে যাই। এ কথা বলে মা পরে জাদু দিয়ে একটা হাঁড়ি উপহার দেয়, আর তারা সেখান থেকে চলে যায়। এ কি, হাড়িতে আজ হলুদ রস হয়েছে কেন? একেবারে সোনার মতো চকচক করছে রসগুলো। তবে কি রসগুলো সোনা? না, তাড়াতাড়ি রসগুলো হাড়িটা বাড়িতে নিয়ে যেতে হবে, কাকুলি দেখলেই সব বুঝতে পারবে। কাকুলি, কাকুলি, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কি আজব ঘটনা ঘটেছে। আরে কালু, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আমাদের খেজুর গাছের হাড়িতে সোনার মতো রস হয়েছে, দেখো তো রসগুলো সত্যি সোনার কিনা। আমি তো কিছুই বুঝতে পারছি না। রসগুলো দেখে তো সোনারই মনে হচ্ছে। আমাদের খেজুর গাছ দুটো বুঝি জাদুই খেজুর গাছ, তাই এমন রস দিয়েছে। তবু আমাদের একবার স্বর্ণকারের দোকানে গিয়ে রসগুলো পরীক্ষা করে দেখা উচিত, যে রসগুলো খাঁটি সোনা নাকি নকল সোনা। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। তবে আমাদের বনের স্বর্ণকারের দোকানে যাওয়া যাবে না, কারণ খাঁটি সোনা হলে তো বনের সবাই একথা জেনে যাবে, আর তখন আমাদের জাদুর গাছের সোনার রস চুরি করতে আসবে। তাই আমরা পাশের বনের স্বর্ণকারের দোকানে যাব। এরপর কালু আর কাকুলি রসের হাঁড়ি নিয়ে পাশের বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর তারা উড়তে উড়তে পাশের বনে পৌঁছে যায়। দাদা, এই সোনাগুলো পরীক্ষা করে দেখো তো, এগুলো খাঁটি সোনা নাকি নকল সোনা। আচ্ছা ঠিক আছে, দেখছি। এগুলো তো খাঁটি সোনা, কিন্তু তোমরা এই খাঁটি সোনা কোথায় পেয়েছো? সত্যি কথাটা কিছুতেই বলা যাবে না, এক কান দু কান করে সবাই জেনে যাবে। ইয়ে মানে দাদা, এই হাড়িটা নদীতে পেয়েছি, তাই তোমার কাছে পরীক্ষা করতে নিয়ে এসেছি। ও আচ্ছা, এই সোনাগুলো আমি কিনে নিব, তুমি কি আমার কাছে বিক্রি করবে? হ্যাঁ দাদা, কিনে নাও, কিন্তু বেশি টাকা দিও, কারণ এগুলো যে খাঁটি সোনা। এই নাও টাকা, আমি ন্যায্য দামটাই দিলাম। আবার কখনো এমন খাঁটি সোনা পেলে আমার দোকানে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে দাদা। কাকুলি, আমাদের তো কপাল খুলে গেছে গো। দেখেছো, 2 হাঁড়ি সোনার রস বিক্রি করে কতগুলো টাকা পেলাম। এভাবে যদি প্রতিদিন সোনার রস বিক্রি করতে পারি, তাহলে তো আমরা বনের সবচেয়ে ধনী পাখি হয়ে যাব। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। এভাবে গল্প করতে করতে কালু আর কাকুলি বাড়িতে চলে আসে। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। কালু সোনার রস বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। সে সুন্দর একটি বাড়ি তৈরি করে। কাকুলি, আমরা তো অনেক ধনী হয়ে গেছি, আর যতদিন যাবে আমরা ততই ধনী হয়ে যাব। কিন্তু এত ধনী হয়ে আমরা বন প্রধানের কথা মতো চলবো কেন? তাই ভাবছি আমি এই বনের প্রধান হব। কিন্তু ওই পেঁচা কি তোমাকে বনপ্রধান হতে দিবে? কেন দেবে না? আর না দিলেও আমি টাকা দিয়ে বনপ্রধান হব, কারণ এখন টাকা দিয়েই সবকিছু পাওয়া যায়। কিন্তু কিভাবে কালু? আমার মাথায় বুদ্ধি আছে কাকুলি, সেই বুদ্ধি দিয়েই কাজ করব। দাঁড়াও, এক্ষুনি আমার বন্ধু তোতা আর শালিককে ডেকে নিয়ে আসছি। বন্ধু, হঠাৎ আমাদের ডাকলি যে? আর তুই এত ধনী কি করে হয়েছিস বলতো? সেটা পরে শুনিস, তবে আমি তোদের একটা কাজ দেব। সেই কাজ আজ রাতেই শেষ করতে হবে। কাজটা শেষ হলে তোরা আমার কাছে
যত টাকা চাইবি আমি ততই টাকা দেব। আচ্ছা ঠিক আছে বন্ধু, কিন্তু বল তো আগে কি কাজ করতে হবে। এরপর কালু তোতা আর শালিককে তার বুদ্ধির সব কথা খুলে বলে, আর তারা সবাই রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর রাত হতেই তোতা শালিক ছোট একটা বাক্স নিয়ে বন প্রধান পেঁচার বাড়ির সামনে চলে যায়। আমরা যদি বাড়ির সামনের গেট দিয়ে বন প্রধানের বাড়িতে ঢুকি তাহলে তো ধরা পড়ে যাব, তাই বাড়ির পিছন দিক দিয়ে বাড়ির ভিতরে ঢুকতে হবে। বন্ধু, একদম ঠিক বলেছিস। চল তাড়াতাড়ি এই বাক্সটা বন প্রধানের বাড়িতে রেখে এখান থেকে চলে যাই, নয়তো আবার কেউ আমাদের দেখে ফেলবে। একটি বিশেষ ঘোষণা, আমি বন প্রধানের থেকে বেশি ধনী হওয়ায় বন প্রধান তা সহ্য করতে না পেরে কাল রাতে আমার বাড়ি থেকে 5 লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। সবাই যদি বিশ্বাস না করো তাহলে এক্ষুনি বন প্রধানের বাড়িতে চলো। কি বলছো কালু দাদা? বন প্রধান কখনো এ কাজ করতেই পারেন না। হ্যাঁ তাই তো, আমরা বন প্রধানকে অনেকদিন থেকে চিনি। বন প্রধান কখনো কারো খারাপ চান না, তাহলে তোমার টাকা কেন চুরি করতে যাবে? এজন্যই তো বলছি, আমার সাথে বন প্রধানের বাড়িতে চলো তোমরা, আর সেখানে গেলেই সব নিজ চোখে দেখতে পারবে। কাকলি নিজ হাতে বন প্রধানের বাড়িতে আমার 5 লক্ষ টাকার বাক্স খুঁজে পেয়েছে। আচ্ছা চলো দেখি। এরপর সবাই কালুর সাথে বন প্রধানের বাড়িতে চলে যায়। ছি 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 ছি, তুমি বন প্রধান হয়ে এই কাজটা করতে পারলে? আমরা নদীতে সোনার হাড়ি কুড়িয়ে পেয়েছি বলে অনেক ধনী হয়েছি, আর সেটা তোমার সহ্য হলো না। এই টাকাগুলো বনের গরিব পাখিদের দেওয়ার জন্য রেখেছিলাম, কিন্তু তার আগেই তুমি চুরি করে নিয়ে আসলে। আরে না কাকুলি, কি বলছো এসব? আমি সত্যি এই টাকার বাক্স চুরি করিনি। কিভাবে যে এই টাকার বাক্স আমার টেবিলের নিচে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে কেউ আমাকে ফাঁসানোর জন্য এসব করেছে। কে তোমাকে ফাঁসাবে বলো? বনের এই গরিব পাখিরা তোমাকে ফাঁসাবে? তুমি কি এটাই বুঝাতে চাইছো? তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের নামে এত বড় অপবাদ দিচ্ছে আর তোমরা কিছুই না বলে শুনেই যাচ্ছ। কি আমরা তোমাকে ফাঁসাতে চাইছি? এত বড় অপবাদ দিচ্ছ? আজ থেকে আমরা তোমার মতো চোর আর মিথ্যেবাদী পাখিকে বন প্রধান হিসেবে মানি না। চলো সবাই এই বন প্রধানকে বন থেকে তাড়িয়ে দেই। আজ থেকে কালু দাদাকে আমরা বন প্রধান বানাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। এরপর সবাই মিলে বন প্রধানকে বন থেকে তাড়িয়ে দেয়, আর কালু বন প্রধান হতে পেরে মনে মনে খুব খুশি হয়ে যায়। তোমরা এখন সবাই বাড়িতে যাও, এরপর আমি বিকেলে তোমাদের বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসবো। কি ব্যাপার? টাকাগুলো তো এখানেই আছে, তাহলে কালু দাদা বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসতে চাইছে কেন? বুঝেছি, নিশ্চয়ই এই কালু চালাকি করে বন প্রধান হওয়ার জন্য এসব করেছে। আমাকে এক্ষুনি বন প্রধানের সাথে দেখা করতে হবে। বন প্রধান, বন প্রধান দাঁড়ান। আমাকে তুমি এখনো বন প্রধান বলে ডাকছো? আমি তো আর এখন বন প্রধান নই। বন প্রধান, আপনি যদি অন্যায় না করেন তাহলে বন প্রধান থেকেই যাবেন। আমার মনে হয় আপনি ওই টাকাগুলো চুরি করেননি, তাই আমি যেভাবেই হোক সত্যিটা বের করেই ছাড়বো। আপনি এখন আমার সাথে বাড়িতে চলুন। যে বনে আমাকে এত বড় মিথ্যে অপবাদ দিয়েছে আমি আর সেই বনে ফিরে যাব না টুনি। টুনি আর প্যাঁচা এভাবেই কথা বলছিল, আর সেই পথ দিয়ে পরি ও তার ছানা উড়ে যেতেই এসব দেখে তাদের কাছে চলে আসে। তোমাদের কি হয়েছে? মনে হচ্ছে কেউ রাগ করে বন ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ পরি, তুমি ঠিক ধরেছো। এরপর টুনি পরীকে সবটা খুলে বলে, চিন্তা করো না, তুমি যদি সৎ থাকো তাহলে অবশ্যই তোমার জায়গা তুমি আবার ফিরে পাবে। দাঁড়াও, আগে আমি দেখছি যে কেউ ওই টাকাগুলো তোমার বাড়িতে রেখে গেছে। বুঝেছি, তার মানে আমি যে পাখির খেজুরের রস খেয়ে সোনার রস উপহার দিয়েছিলাম সেই পাখি লোভে পড়ে এসব করেছে। কিন্তু এটা তো খুব খারাপ। মানে পরি, তুমি কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর পরি টুনিকে সমস্ত ঘটনা খুলে বলে।
ওই লোভী পাখিকে আবার আগের মতোই গরিব করে দেব, তাহলেই বুঝতে পারবে যে সে অন্যায় করে কি ভুল করেছে। তোমরা এখন তোমাদের বনে চলে যাও। বনপ্রধান, তোমার জায়গা তুমি ফিরে পেয়েছো। ঠিক আছে পরি, আর তোমাকে অনেক ধন্যবাদ। এরপর পেঁচা আর টুনি বনে ফিরে আসে, আর পরি তার জাদু শক্তি দিয়ে কালুকে আগের মতো গরিব করে দেয়। এ কি, আমার বাড়ি কোথায় গেল? কাকুলি, এসব কি দেখছি আমি? তুমিও কি তাই দেখছো? শুধু তুমি কেন, সবাই তাই দেখছে। অন্যের সাথে অন্যায় আর বেশি লোভ করলে এমনই হয়। মানে টুনি, তুই এসব কি বলছিস? তারপর টুনি কালুকে সব কথা খুলে বলে, আর সব শুনে কালু কাকুলি তাদের লোভের জন্য আফসোস করতে থাকে। এই ছোট সুন্দর বনটার নাম শালবন। এই বনে অনেক পশু পাখির বসবাস। এই বনের জমিদার ঈগল মনের দিক থেকে অনেক ভালো পাখি ছিল। আজ ঈগল এক আহত টুনি পাখিকে তার বাড়িতে নিয়ে এসেছে। গিন্নি, গিন্নি, ওর নাম টুনি, আমার বন্ধু রাজু টোনার মেয়েও। এক অ্যাক্সিডেন্টে এ টুনির বাবা মা মারা গেছে, তাই আমি টুনিকে নিয়ে এসেছি। আজ থেকে টুনি আমার মেয়ে হয়ে থাকবে। বাবা, এ তো এক টুনি পাখি, এ কি করে আমার বোন হবে? ইকরিমা, শুধু রক্তের সম্পর্ক হলেই কি আত্মীয় হয়? আত্মার সম্পর্কও কখনো কখনো রক্তের সম্পর্কর থেকে বড় হয়। যাগ্গে গিন্নি, টুনি অসুস্থ, তুমি ওর সেবার ব্যবস্থা করো। এরপর ইগলি টুনির ক্ষত স্থানে জড়িবুটি লাগিয়ে দেয় আর তার সেবা যত্ন করতে থাকে। মা, এই অচেনা পাখিকে তো খুব খাইয়ে দিচ্ছ, কই আমাকে তো খাইয়ে দাও না? এভাবে কেন বলছিস? ও তো অসুস্থ, তাই তো ওকে খাইয়ে দিচ্ছি। আর তুই তো এখন বড় হয়েছিস, নিজের খাবার তো নিজেই খেতে পছন্দ করিস। কোথায় আমার টুনি মা, কোথায়? মা টুনি, এখন কেমন লাগছে মা? ভালো বাবা। এই দেখ, তোর জন্য আমি ফল নিয়ে এসেছি। এসব ফল খেলে তুই শরীরে শক্তি পাবি। অন্য একটা জাতির পাখি এসে আমার কাছ থেকে আমার বাবা মাকে কেড়ে নিচ্ছে। বাবা মা এখন শুধু ওই টুনিকে নিয়েই পড়ে আছে, আমার দিকে কোনো খেয়ালই নেই। এসব আমি একদম সহ্য করতে পারছি না। ইকরি রাগ করে সেখান থেকে চলে যায়। ইকরি টুনিকে ভীষণ হিংসে করত, একদম টুনিকে সহ্য করতে পারতো না। বাবা অন্য বন থেকে মিষ্টি ফলগুলো আমার জন্য এনেছে। নে বোন, তুইও ফলগুলো খা। না রে টুনি, তুই খা। আমার বাবা তো তোকে দয়া করে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। তুই তো আমাদের বাড়ির আশ্রিতা, তাই তো বাবা তোর জন্য এসব ফল এনেছে। এসব বলে ইকরি চলে যায়। বোন কি কোনোভাবে আমার উপর রাগ করেছে? তবে আমি বোনের রাগ ভাঙাবো। এদিকে ইকরি তার বন্ধু কালুর সাথে দেখা করতে ঝর্ণার ধারে যায়। তারা সেখানে একটা গাছের ডালে বসে গল্প করছিল। কি রে ইকরি, তোর মন খারাপ কেন? কি হয়েছে বলতো? আর বলিস না রে কালু, বাবা কোথা থেকে একটা টুনি পাখিকে বাড়িতে নিয়ে এসেছে। ওই টুনি পাখি আসার পর থেকে বাবা মা আমার থেকে ওই পাখিরই বেশি খেয়াল রাখে। নিজের মেয়ের থেকে পরের মেয়ের প্রতি যেন দরদ উপচে পড়ছে। হ্যাঁ রে ইকরি, তবে তো এটা তোর জন্য খুব খারাপ। তোর বাবা যেহেতু ওই টুনিকে মেয়ে হিসেবে এনেছে, তবে তো তোর বাবার সম্পত্তি ওই টুনি পাবে। তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি। কালু, ওই টুনি আমার থেকে আমার সবকিছু কেড়ে নিচ্ছে। ওই টুনিকে শায়েস্তা করতেই হবে। ইকরি, আমার কাছে একটা বুদ্ধি আছে, শোন তবে। চল এবার ওই বুদ্ধি বুড়ির কাছে যাই। এরপর কালু আর ইকরি বদ্যি বুড়ির বাড়িতে যায় আর বদ্যি বুড়িকে সমস্ত কথা খুলে বলে। বুড়িমা, ওই টুনি আমার থেকে আমার বাবা মাকে কেড়ে নিয়েছে, এখনো আমার কাছ থেকে আমার সম্পত্তিও কেড়ে নেবে। বুড়িমা, আপনি কিছু একটা করুন বুড়িমা। এরপর বদ্যি বুড়ি একটা পুরনো বাক্সের কাছে যায় আর বাক্স খুলে দুটো আপেল নিয়ে আসে। আপেল দুটো খুবই অদ্ভুত ছিল, কারণ একটা আপেল ছিল নীল আর আরেকটা আপেল ছিল সবুজ। তুই এই দুটো আপেল নিয়ে যা। এখানকার মধ্যে নীল আপেলটা তোর শত্রুকে খাওয়ালেই সে একটা চকলেটে পরিণত হবে, আর চকলেট থেকে মুক্ত হতে চাইলে এই সবুজ আপেল দরকার পড়বে।
বুড়িমা, এই সবুজ আপেল আমার দরকার নেই, এটা বরং আপনি আপনার কাছেই রেখে দিন। আমার তো শুধু এই নীল আপেল হলেই চলবে। এরপর ইকরি সেই নীল আপেল নিয়ে সেখান থেকে চলে আসে। কি রে টুনি, এখানে বসে কি করছিস? ও তুই? বোন দেখ, আমি তোর জন্য ঝিনুকের মালা গাচ্ছিলাম। ভাবলাম তোকে ঝিনুকের মালা দিলে তোর মন ভালো হয়ে যাবে, তাই তো তোর জন্য এই মালাটা বানালাম রে। এসব করে আমার মন তুই কিছুতেই গলাতে পারবি না। তোর ব্যবস্থা আজ আমি করব। খুব সুন্দর হয়েছে মালাটা। এরপর টুনি মালাটা ইকরির গলায় পরিয়ে দেয়। আমাদের তো ভাব হয়ে গেল। বোন দেখ, আমি তোর জন্য নীল আপেল নিয়ে এসেছি। নে বোন, এই নীল আপেলটা খেয়ে নে। এরপর টুনি খুশি মনে নীল আপেলটা খেয়ে নেয়। আর আপেলটা খেতেই টুনি একটা চকলেটে পরিণত হয়ে যায়। এবার চকলেট হয়েই থাক। আমার জায়গা নিতে চেয়েছিলি তাই না? এবার তোকে সারা জীবন চকলেট হয়েই থাকতে হবে। এরপর ইকরি ওই চকলেটটা একটা নদীতে ফেলে দিয়ে হাসতে হাসতে চলে যায়। এদিকে টোনা নামের এক অনাথ পাখি জঙ্গলে কাঠ কাটছিল। কাঠ কাটতে কাটতে অনেক ক্লান্ত লাগছে, খুব পিপাসা পেয়েছে। যাই, সামনের নদী থেকে একটু জল খেয়ে আসি। এরপর টোনা নদীর ধারে জল খেতে যায়। এ কি, এটা তো একটা চকলেট। ভালোই হলো, ক্ষুধাও লেগেছে, চকলেটটা খেয়ে নেই। টোনা যেই না চকলেটটা ছিঁড়ে খাবে, তখনই চকলেট থেকে আওয়াজ আসে। আমাকে খেও না, আমাকে খেও না, আমাকে খেও না। ওরে বাবারে, চকলেট কথা বলছে? তবে কি এটা কোনো চকলেট কন্যা নাকি, নাকি কোনো পেতনি? আমি চকলেটও নই, আমি পেতনিও নই, আমি একটা টুনি পাখি। এরপর টুনি সমস্ত কথা টোনাকে খুলে বলে। টোনা চকলেটটা মাটি থেকে তুলে নেয়। আর এদিকে সারা বন খুঁজেও টুনিকে পেলাম না। কোথায় যে গেল টুনি? তবে কি আমার মেয়েটা কোনো বিপদে পড়েছে? বাবা, এত ব্যস্ত হয়ে লাভ নেই। আমার তো মনে হয় তোমার ওই কুড়িয়ে পাওয়া মেয়ে কোনো ছেলে পাখির হাত ধরে পালিয়েছে। এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলেছি, নয়তো তোমার আদরের মেয়ে এক রাতে হাওয়া হয়ে যাবে। বন্ধু, তুমি তো চকলেট হয়ে আছো, তোমাকে কি করে যে আমি চকলেট থেকে মুক্ত করব? এ কি, কোথা থেকে এমন আওয়াজ আসছে? এরপর টোনা আওয়াজ অনুসরণ করে কিছু দূর যেতেই দেখে এক বৃদ্ধা মাটিতে পড়ে আর্তনাদ করছে। জল, জল, একটু জল খাওয়াবে? এই বুড়িমা তো জল চাইছে, এক্ষুনি বুড়িমাকে জল খাওয়াতে হবে। এরপর টোনা বুড়িমাকে জল খাওয়ায়। জল খেয়ে বুড়িমা কিছুটা সুস্থ হয়ে যায়। কে রে বাঁচা তুই, আমার জীবন বাঁচালি। আমি টোনা, আমার বাবা মা কেউ বেঁচে নেই, তাই তো ভব ঘুরে হয়ে ঘুরে বেড়াই। হাতে চকলেট নিয়ে ঘুরছিস যে? বুড়িমা, ও চকলেট নয়, ও একটা টুনি পাখি, ও আমার বন্ধু। কি করে যে আমার বন্ধুর রূপ ফিরিয়ে দেব ভেবেই পাচ্ছি না। তোর এই বন্ধুর এই অবস্থা আমার জন্য হয়েছে। দুটো পাখি এসে আমার কাছ থেকে জাদুই নীল আপেল নিয়ে গেছে। ওই আপেল খেয়েই তোর বন্ধুর এই অবস্থা। তবে তুই চিন্তা করিস না, তোর বন্ধুর রূপ আমি ফেরাতে পারবো। চল আমার সাথে। এরপর বদ্যি বুড়ি টোনাকে নিয়ে তার কুড়ে ঘরে যায় আর সবুজ আপেলটা বের করে আনে। এই সবুজ আপেলটা রস করে চকলেটের উপরে দিলেই তোর বন্ধু আবার রূপ ফিরে পাবে। এরপর টোনা সবুজ আপেলটা রস করে চকলেটের উপর দিতে টুনি তার রূপ ফিরে পায়। আমি আমার রূপ ফিরে পেয়েছি, তোমাদের অনেক ধন্যবাদ। আজ তোমাদের জন্য আমি বেঁচে গেছি। চলো টুনি, এবার তোমার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তবে কি টুনি সত্যি কোনো ছেলের সাথে পালিয়েছে? আমার সম্মানের কথাও একবারও ভাবলো না। হ্যাঁ বাবা, ওই টুনি পালিয়েছে। ও তো তোমার নিজের মেয়ে নয়, তাই তোমার সম্মানের কথা ভাবেনি। মিথ্যে কথা বাবা, আমি পালাইনি, আমার সাথে চক্রান্ত করা হয়েছে। টুনি তুই? আরে পাখিকে? হ্যাঁ বাবা, আমি। আর এর নাম টোনা। আজ ওর জন্যই আমি বেঁচে আছি।
এরপর টুনি ঈগলকে সব কথা খুলে বলে। সব শুনে ঈগল ভীষণ রেগে যায় আর ইকরিকে থাপ্পড় মারে। ছি, আমার মেয়ে হয়ে তুই এত বড় অন্যায় কাজ করতে পারলি? তোর কোনো ক্ষমা নেই, আমি তোকে পুলিশে দিব। না বাবা, ইকরিকে পুলিশে দিও না, ওকে তুমি ক্ষমা করে দাও। টুনির মুখে এমন কথা শুনে ইকরি তার নিজের ভুল বুঝতে পারে। আমাকে তুই ক্ষমা করে দে টুনি, আমি তোর সাথে এত অন্যায় করলাম আর সেই তুই আমার হয়ে। বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, আমার ভুল বুঝতে পেরেছি। এভাবে কাঁদিস না বোন, তোকে আমি ক্ষমা করে দিয়েছি। এরপর ঈগল টুনির সাথে টোনাকে বিয়ে দেয় আর তারা সকলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। টুনি, এই টুনি, শুনলাম আজ নাকি টুকিকে দেখতে ডাক্তারবাবু এসেছিল, তা কি বললো শুনি? ডাক্তারবাবু বলল আমাদের মেয়েটার শরীর নাকি অনেকটা দুর্বল, আর তাই ওকে বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাওয়াতে বলল। আমি এমনই এক হতভাগা বাবা যে কিনা স্ত্রী সন্তানকে একটু পুষ্টিকর খাবার মুখেও তুলে দিতে পারি না। কি আর করব বলো, রোজ রোজ সিঙ্গারা যে কেউ কিনতে চায় না, আর তাই তো টাকার অভাবে ভালো মন্দ কিছু কিনতেও পারি না। দেখি আজ কয়েকটা সিঙ্গারা বিক্রি করতে পারি কিনা, যদি কিছু বিক্রি হয় তাহলে একটা মাছ কিনে আনবো। এরপর টোনা সিঙ্গারা বিক্রি করতে চলে যায়। আসুন আসুন, সিঙ্গারা নিয়ে যান, সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, আসুন আসুন নিয়ে যান। কি রে বাবা, সিঙ্গারা খাবি নাকি? না বাবা, আমি সিঙ্গারা খাবো না, রোজ রোজ সিঙ্গারা খেতে একটুও ভালো লাগে না। চলো বাবা চলো। এরপর কালু ও কনক সেখান থেকে চলে যায় আর এভাবে অনেকেই টোনার সামন দিয়ে আসে যায়, কিন্তু কেউ টোনার কাছ থেকে সিঙ্গারা কিনে নেয় না। আর এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় আর টোনা তার সিঙ্গারার ডালি নিয়ে বাড়ির দিকে চলে যায়। আরে দূরে ওটা লাউয়ের জাংলা মনে হচ্ছে, যাই গিয়ে দেখি কোনো লাউ পাই কিনা। এ কি, এই জাংলায় তো কোনো লাউ নেই। আমি আরো ভাবলাম একটা লাউ পেলে আমার টুকির জন্য নিয়ে যাব। মা, ও মা, বাবা আমাদেরকে পরের রাজ্য থেকে কেন দাঁড়িয়ে দিল বলো তো? তোর বাবা যে আমাকে একটুও পছন্দ করে না রে মা, এজন্য তোর বাবা একটা রূপবতী পরীকে বিয়ে করেছে আর তার সাথে সুখে সংসার করার জন্য তোর বাবা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে রে মা, তাড়িয়ে দিয়েছে। এ কি, কারো গলার আওয়াজ শুনতে পেলাম মনে হচ্ছে, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে এভাবে কারা কথা বলছে? এ কি, এই তো একটা লাউ, কিন্তু এরকম অদ্ভুত লাউ তো আমি এর আগে কখনো দেখিনি। লাউ এর ভিতর আবার দরজা জানালা থাকে নাকি? মা, মা, আমাদের লাউয়ের ঘরের বাইরে হয়তো কেউ এসেছে আর কি যেন বিড়বিড় করছে। তাই নাকি? চল তো গিয়ে দেখি। এরপর পরিমাতা ও পরিকন্যা লাউ ঘর থেকে বাইরে বের হয়ে আসে আর তাদেরকে দেখে তো টোনা অবাক হয়ে যায়। এ কি, তোমরা তো দেখি পরী, তোমাদের পরিরাজ্য রেখে এই জঙ্গলের লাউয়ের ভিতরে আশ্রয় নিয়েছো কেন? এরপর পরিমাতা টোনাকে তাদের দুঃখের কথা খুলে বলে। কিন্তু এই লাউটা যে আমার লাগবে, কারণ ডাক্তার বলেছে আমার মেয়েকে পুষ্টিকর খাবার খাওয়াতে, কিন্তু পুষ্টিকর খাবার কেনার মতো সামর্থ্য আমার নেই, আর এজন্য এই লাউটা আমি আমার মেয়ের জন্য নিয়ে যাব। না পাখি, তুমি আমাদের আশ্রয়টুকু কেড়ে নিও না, তোমার উপার্জন নেই তো, আমি এক্ষুনি তোমাকে একটা উপার্জনের ব্যবস্থা করে দিচ্ছি। এই নাও, এই লাউগুলো নিয়ে যাও, এগুলো বিক্রি করে তুমি তোমার সংসার চালাতে পারবে, আর এই লাউ শুধুমাত্র তুমি তুলতে পারবে, আর এই জাংলাতে প্রতিদিন অনেকগুলো লাউ ধরে থাকবে। তোমাকে অনেক ধন্যবাদ পরিমাতা, তুমি আমার অনেক বড় একটা উপকার করলে। এরপর টোনা লাউয়ের জাংলা থেকে দুটো লাউ তুলে নিয়ে বাড়িতে যায় আর টোনার হাতে টাটকা লাউ দেখে টুনি অনেক খুশি হয়ে যায়। ও মা, তুমি লাউ নিয়ে এসেছো, কিন্তু তুমি যে বললে আজকে মাছ নিয়ে আসবে, তাহলে? মানে আজকে বাজারে কোনো মাছ ছিল না টুনি, তবে আমি তোমাকে কথা দিচ্ছি কালকে আমি ঠিক মাছ নিয়ে আসব। এখন এই লাউটা সুন্দর করে রান্না করো তো দেখি। এরপর
তারপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টোনা সেই লাউয়ের জাংলার কাছে যায় আর সেখান থেকে লাউ পেড়ে নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। আর এভাবেই টোনা রোজ সেই জাংলা থেকে লাউ নিয়ে বাজারে বিক্রি করতে যেত আর ভালো মন্দ বাজার করে বাড়ি ফিরতো। এভাবেই টোনার দিনগুলো বেশ ভালোই কাটছিল। হঠাৎ একদিন টোনা, তোমাকে একটা কথা বলবো বলবো করে আর বলাই হচ্ছে না। বলছিলাম কি, রোজ রোজ এত লাউ তুমি কোথায় পাচ্ছ গো বলো তো? আর বাজারে সবাই নাকি তোমার লাউ ছাড়া অন্য কারো লাউ কিনছে না। আসলে রহস্যটা কি বলো তো টোনা? মানে তোমাকে এত কিছু জানতে হবে না। বাজারে হয়তো আমার কাছ থেকে লাউ কেনার জন্য সবাই অপেক্ষা করে আছে। যাই যাই, লাউগুলো নিয়ে বাজারে যাই। টোনাকে যতবার প্রশ্ন করেছি ও আমার কোনো উত্তর দেয়নি। আজ আমাকে এর রহস্যটা জানতেই হবে। এই কথা বলে টুনিও টোনাকে ফলো করে আর পেছন পেছন চলে যায়। অন্যদিকে টোনা বাজার যাওয়ার সাথে সাথেই তার সবগুলো লাউ বিক্রি হয়ে যায়। শুধুমাত্র ওই পরিমাতার জন্য আমি আজ ভালো মন্দ খেতে পাচ্ছি। তার জন্য আমি এত বড় একটা বাড়ি বানাতে পেরেছি। তাই এই টাকা দিয়ে আমি পরিকন্যার জন্য সুন্দর একটা উপহার নিয়ে যাব। পরিমাতা, ও পরিমাতা, একটু বাইরে আসবে গো। টোনার ডাক শুনে পরিমাতা ও তার কন্যা লাউয়ের ভেতর থেকে বের হয়ে আসে। এ কি টোনা, তুমি এখানে? হ্যাঁ গো পরিমাতা, আমি। এই যে এই পুতুলটা আমি তোমার মেয়ের জন্য এনেছি। ওয়াও, কি সুন্দর পুতুল! ওটা বুঝি আমার জন্য? ইয়ে, কি মজা কি মজা! আমার জন্য এই পাখিটা পুতুল এনেছে। ও আচ্ছা, তার মানে এই হলো আসল রহস্য। কিন্তু টোনা পরিকন্যাকে পুতুল কেন দিচ্ছে? জানো পরিমাতা, তোমার দেয়া লাউ বাজারের সবাই খেতে ভীষণ পছন্দ করে। আর তাই তো আমার কাছে ছাড়া অন্য কারো কাছ থেকে লাউ কিনতেই চায় না। ও, এবার বুঝেছি। তার মানে এই পরিমাতা টোনাকে উপার্জনের পথ করে দিয়েছে। আমিও বরং পরিমাতার থেকে দুটো সোনার গয়না, 5টা শাড়ি, 2টো বালা চাই। যেমন কথা তেমনই কাজ। এরপর টুনি গাছের আড়াল থেকে বেরিয়ে আসে আর পরিমাতার কাছে অনেক রকমের আবদার করে। এ কি টুনি, তুমি আবার এখানে কখন এলে? আর তুমি পরিমাতার কাছে এসব কি আবদার করছো? এসব কি চাইছো বলো তো? কেন চাইছো? যা চাইছি আমার তাই চাই মানে চাই। আর পরিমাতা যদি তা আমাকে না দেয় তাহলে এই লাউয়ের জাংলা আমি ভেঙে ফেলবো। না না টুনি, তুমি আমাদের আশ্রয়টুকু কেড়ে নিও না। এই লাউয়ের ঘরটুকু ছাড়া যে আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, জায়গা নেই। তাহলে আমি যা চেয়েছি তাই এক্ষুনি আমাকে দিয়ে দাও। এগুলো দেওয়ার মতো ক্ষমতা যে আমার নেই টুনি। আমার জাদুই ক্ষমতা এগুলো দেয়া গেলে আমি তোমাকে অবশ্যই দিতাম। এরপর টুনি পরিমাতার কোনো কথা না শুনে লাউয়ের জাংলাটা ভেঙে দেয়। আর লাউয়ের জাংলা ভেঙে দেওয়ার সাথে সাথেই টোনার হাতে থাকা টাকা কাগজ হয়ে যায় আর পরিমাতা ও তার কন্যা অদৃশ্য হয়ে যায়। এসব তুমি কি করলে টুনি? হে কি, আমার হাতের টাকাগুলো এভাবে কাগজ হয়ে গেল কেন? তার মানে পরিমাতার অভিশাপ লেগেছে। তবে তবে আমাদের বাড়িও কি? এই কথা বলে টোনা তাড়াহুড়ো করে বাড়িতে চলে যায়। হায় হায় রে, আমার যে সব সুখ নষ্ট হয়ে গেছে। পরিমাতার অভিশাপে যে আমি আবারও সেই অভাবে পড়ে গেলাম। সব হয়েছে আমার লোভের জন্য। আমাকে তুমি ক্ষমা করে দাও টোনা, আমাকে ক্ষমা করে দাও। আমাকে খেতে চাও? আমার খিদে পেয়েছে। আমরা যে আবারও আগের মতো হয়ে গেছি রে মা। ঘরে যে কোনো খাবার নেই। টোনা, এই টোনা, চলো আমরা গিয়ে পরিমাতা ও পরিকন্যাকে খুঁজে বের করি আর তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করি। এরপর টুনি, টোনা ও টুকি মিলে পরিমাতা ও পরিকন্যাকে খুঁজতে থাকে। আর কিছুক্ষণ পরে একটা পাথরের ওপর পরিমাতাকে দেখতে পায়।
আমাকে তোমরা ক্ষমা করে দাও পরিমাতা। আমি লোভ করে পাপ করেছি, অনেক বড় ভুল করেছি। আমি আর কখনো লোভ করব না, আর আমরা তোমাদের থাকার ব্যবস্থা করে দিব। তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এরপর টোনা ও টুনি পরিমাতাকে একটা রঙিন ঘর বানিয়ে দেয়। এরপর টোনা ও টুনির ঘরে আবারও সুখ নেমে আসে।